মমতা ব্যানার্জির বিদায়ের ঘণ্টায় শেখ হাসিনার আগুন জ্বলে উঠল। এক ঢিলে চার পাখি মারল নরেন্দ্র মোদী। ভারতের পায়ে ধরল বিএনপি সরকার। কেন ভারত এতদিন চুপ ছিল? শেখ হাসিনা বিদায়ের পর নরেন্দ্র মোদী কোন চারটি পাখি মারলেন? আর এখন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের ঘণ্টার সাথে সাথে শেখ হাসিনার বাংলাদেশে রাজকীয় ফেরার গুঞ্জন জোরালো হচ্ছে? পশ্চিমবঙ্গে দিদি কি হেরে যাচ্ছেন? দিদির জায়গা দখল করছে কি নরেন্দ্র মোদীর বিজেপি? বাংলাদেশের রাজনীতিতে মূলত ভারত বিরোধী যারা রাজনীতি করেন কিংবা ভারতের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেওয়ার যারা চক্রান্ত করার চেষ্টা করেছেন, বিশেষ করে প্রফেসর ইউনূসের আমলে যে চেষ্টাটা আমরা দেখেছি, তাদের জন্য একটা বড় অশনি সংকেত পশ্চিমবঙ্গে দিদির হেরে যাওয়া এবং শুভেন্দুর বিজয়ী হতে যাওয়ার এই খবরটা। এবার এই রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন, সেই শাসনের পরিবর্তন হচ্ছে। সুতরাং আজকে এই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানটি আমার যাওয়ার সময় হলো দাও বিদায়, যেন মনে হচ্ছে বিদায় ঘন্টা বেজে গেছে, কেবল সেই শব্দটা কানে আসতে একটু যা দেরি। বাংলাদেশে অক্সিজেনে বেঁচে থাকতে হলে তারেক রহমানের শেখ হাসিনার পায়ে ধরে মাপ চাইতে হবে। আর সেই মাপ চাওয়ার সময় আর বেশি দিন নাই, অল্প দিন পরে সেই সুযোগও শেষ হয়ে যাবে। সেটারই বেটি তিনি দয়ালু মানুষ, তার মাপ করে দিতেও পারেন। কিন্তু আওয়ামী লীগের তৃণমূল, এই তারেক রহমান এবং বিএনপি তৃণমূলের যে ক্ষতি করছে, তারা কি করবে এটা আমি বলতে পারবো। প্রিয় দর্শক, আবারও হাজির হয়ে গেলাম বাংলাদেশের কিছু অনাকাঙ্ক্ষিত ভাইরাল কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দর্শক, যার কিছুটা অংশ বিশেষ আপনার ভিডিওর প্রথমেই দেখে ফেলছেন, কিছুটা অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি না টেনে আগে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। আর অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। গতকাল জাতীয় সংসদে আমরা মামুরা অর্থাৎ জামাত এবং বিএনপি মিলে যেই সংসদ পরিচালনা করছে, যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী ভারত পলাতক শিলং সালাউদ্দিন একটা ভয়ঙ্কর বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যে সে বলেছে সংবিধান থেকে বঙ্গবন্ধুর 7 মার্চের যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণকে বাদ দিতে হবে। সংবিধানে যে অন্তর্ভুক্ত করা হয়েছে 15 সংশোধনের মধ্য দিয়ে সেটাকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে শিলং সালাউদ্দিন। অথচ 7 মার্চ বাঙালির হৃদস্পন্দন, 18 মিনিটের সেই 1108টি শব্দের জাদুকরী ভাষণ, যেটা ছিল বাঙালির স্বাধীনতার অনানুষ্ঠানিক ঘোষণাপত্র। প্রেম, দ্রোহ, বিপ্লব, এই সব কিছুর মিশেলে বঙ্গবন্ধু যখন বজ্র কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 7 মার্চের রেসকোর্স ময়দানের সেই ঐতিহাসিক ভাষণ 7 কোটি বাঙালি মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিল। তৎকালীন সময়ের যে ভিডিও ফুটেজ, এগুলাকে কি মিথ্যা প্রমাণ করতে পারবে? ভিডিও ফুটেজ গুলা কি কোনো মিথ্যা দলিল? নিশ্চয় নয়। 2017 সালে ইউনেস্কো যখন 7 মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য অর্থাৎ ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়, তখন সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের একক সম্পত্তি থাকে না, সেটা কিন্তু আন্তর্জাতিক একটা ঐতিহাসিক দলিল হয়ে যায়। এবং যেটা হয়ে গেছে 2017 সালের পর থেকে ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। একটা আন্তর্জাতিক দলিলকে সংবিধান থেকে মুছে ফেলবেন শিলং সালাউদ্দিন সাহেব? বঙ্গবন্ধুর সেই সম্মোহনী জাদুতে মুগ্ধ হয়ে মানুষ কিন্তু মেতেছিল মুজিবের নেশায়। মানুষ কিন্তু মুজিবকে তৎকালীন সময় থেকে বেশি ভালোবাসা শুরু করেছিল। সেই ভাষণের পর জয় বাংলা আর শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই দুইটা স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তৎকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের যে স্লোগানগুলো ছিল, এই স্লোগানের মধ্যে অন্যতম দুইটা স্লোগান ছিল জয় বাংলা, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই দুইটা স্লোগান বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম এবং প্রধান স্লোগান। এটা বাঙালি হিসেবে আমরা কেউ অস্বীকার করতে পারবো না। সালাউদ্দিন সাহেব আরো দাবি করেছে সংবিধান কখনো সংস্কার হয় না, এটি শুধুমাত্র রহিতকরণ হয়, স্থগিত হয় এবং সংশোধন হয়। সেই ক্ষেত্রে সালাউদ্দিনের কথা মোতাবেক 15 সংশোধনীকে কিভাবে সালাউদ্দিন সাহেব আইনি প্রতারণা হিসেবে আখ্যা দেয়? এই সংশোধন
কিভাবে অপরাধ? এই সংশোধন আওয়ামী লীগ করেছে, যার কারণে অপরাধ। এই সংশোধনের মাধ্যমে সংবিধানে 7 মার্চের ভাষণকে 5ম তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছিল, সে কারণে এটি প্রতারণা। কি জনাব সালাউদ্দিন সাহেব, এটাই কি প্রতারণার অন্যতম কারণ? সালাউদ্দিন ভুলে গেছে বাংলাদেশের সংবিধানে প্রথম ব্যবচ্ছেদ অর্থাৎ প্রথম বাংলাদেশের সংবিধানে কে পেরেক ঠুকে দিয়েছিল? কে? জনাব সালাউদ্দিন সাহেব ভুলে গেছেন? ইতিহাস সাক্ষ্য দেয় জিয়াউর রহমান 1979 সালে প্রথম সংবিধানে 5ম সংশোধনী করেছিল। মনে পড়ে জনাব সালাউদ্দিন সাহেব? সেই সংশোধনীর মাধ্যমে 1975 সালের 15 আগস্টের পর থেকে সামরিক শাসনের সময় যতগুলা অধ্যাদেশ জারি করা হয়, সমস্ত অবৈধ অধ্যাদেশকে এবং পরিবর্তনকে আইনি বৈধতা দিয়েছিল জনাব ফ্যাসিস্ট জিয়াউর রহমান। এছাড়াও বঙ্গবন্ধুর খুনিদেরকে ইন্ডেমনিটি অধ্যাদেশ দেওয়া, তখন সেটা কি ফ্যাসিজম ছিল না? শুধুমাত্র এখানে জিয়া থেমে ছিল না, সে রীতিমতো সীমা অতিক্রম করে ফেলেছিল। সাম্প্রদায়িক সম্প্রীতি আর ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে যে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছিল, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে জাতিকে সেই সময় থেকে বিভক্ত করার কাজ শুরু করে দিয়েছিল জিয়াউর রহমান, যেটা এখন বিএনপি এসে করতেছে। যেই রাষ্ট্র স্বাধীন হয়েছিল সাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে, সেই রাষ্ট্রকে বিভাজনের জন্য সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করে। রাষ্ট্র কি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান? নিশ্চয়ই না। রাষ্ট্র সবার জন্য। কেন বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করতে হবে? ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ সেটা তো করতে পারেন নাই। স্বাধীনতার পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। এই জিয়াউর রহমান সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে এটা তুলে নেয়, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, এটাকে সে প্রত্যাহার করে, যার ফলে বাংলাদেশে জামাতের মতো অসংখ্য ধর্মভিত্তিক দল রাজনীতি করার সুযোগ পায়। আজকের বাংলাদেশে জামাত ইসলামের যে আস্ফালন আপনারা দেখতে পাচ্ছেন, এটার দায় সম্পূর্ণরূপে জিয়াউর রহমানের। জিয়াউর রহমান এই পথ খুলে দিয়ে গেছেন, যার কারণে বাংলাদেশে আজ স্বাধীনতা বিরোধী শক্তিরা 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে চায়। জিয়াউর রহমান এমনই একজন মুক্তিযোদ্ধা যার মৃত্যুতে পাকিস্তান শোক জানায়। জিয়াউর রহমান এমন একজন মুক্তিযোদ্ধা যে কখনো মাঠে গিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করে নাই, ভারতে মুক্তিযোদ্ধাদের ট্রেন আপ করেছে। জিয়াউর রহমান এমনই এক মুক্তিযোদ্ধা যার মৃত্যুর পর তার দল, তার স্ত্রী, তার সন্তান, তার পিতা হত্যার বিচার চায় না। জিয়াউর রহমান এমন এক মুক্তিযোদ্ধা, সে কোথায় যুদ্ধ করেছে তার কোনো নিশানা নাই, কেউ জানে না। বলা হয় 1 নম্বর সেক্টরে। 1 নম্বর সেক্টরে সে আদৌ ছিল কিনা তার কোনো প্রমাণ নাই। এই প্রশ্নগুলোর উত্তর কি আপনারা কখনো খোঁজার চেষ্টা করেছেন? বিএনপির নেতাকর্মী ভাই বোনেরা, বিশেষ করে শিলং সালাউদ্দিন সাহেব জিয়া হত্যার বিচার চান না কেন? জিয়াউর রহমান হত্যার বিচার হোক, সেটা আমরাও চাই। বাংলাদেশের সংবিধান আর বাংলাদেশের রাজনীতির যেভাবে জিয়াউর রহমান মেরে গেছে, এটা বাঙালি ভুলতে পারবে? বাঙালি ভুলে গেল, আমরা কি কখনো ভুলবো? আমাদেরকে ভুলভাল ইতিহাসের শিক্ষা দিবেন আর সেটা আমরা মেনে নেব জনাব শিলং সালাউদ্দিন সাহেব? সালাউদ্দিন আরো বলেছে 5, 6 এবং 7 নম্বর তফসিলে নাকি ভুল ইতিহাস এবং তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছে। তার দাবি জিয়াউর রহমান নাকি 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এবং 27 মার্চ কালুরঘাট থেকে প্রফেশনাল হেড অফ স্টেট হিসেবে ঘোষণা দেয়। শিলং সালাউদ্দিন সাহেব, আমার একটা প্রশ্ন, জিয়া কার পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল? কর্নেল জাঞ্জুয়া, আইয়ুব খান নাকি ইয়াহিয়া খান? অবশ্যই তারা না। বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার, সুপ্রিম লিডার শেখ মুজিবুর রহমান। আচ্ছা ঠিক আছে, সেটা মেনে নিলাম। বিএনপি বলে জিয়াউর রহমান 27 তারিখ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা দিবস হওয়া উচিত ছিল 27 মার্চ। সেটা 27 মার্চ না হয়ে 26 মার্চ কেন হয়? জনাব শিলং সালাউদ্দিন সাহেব, বাংলাদেশের মানুষকে আর কত বিভ্রান্ত করবেন? এই স্ববিরোধী তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যায় না জনাব সালাউদ্দিন সাহেব। আপনারা যে অতিরিক্ত লাল পানি দিলে সংসদে গিয়ে কথা বলেন, সেটা আমরা বুঝতে পারতেছি। আবুল তাবুল কথা শুনে বোঝা যায় আপনারা লাল পানি বেশি খাওয়া শুরু করে দিয়েছেন ইদানিং। 7 মার্চকে সংবিধান থেকে বাদ দেবেন। সীমান্ত মানে কাঁটাতারের বেড়া, অত্যাধুনিক সেন্সর আর সশস্ত্র প্রহরী, কিন্তু এবার কি সেই সীমান্তে যোগ হতে যাচ্ছে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর খুনিরা? ভারত বাংলাদেশ সীমান্তে নদী ও দুর্গম এলাকাগুলোতে নজরদারির জন্য বিষধর সাপ এবং ক্ষুধার্ত কুমির ব্যবহারের পরিকল্পনা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুনতে অবিশ্বাস্য বা কোনো সিনেমার গল্প মনে হলেও এটি এখনকার বাস্তবতা। বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ এর এই অদ্ভুত পরিকল্পনা তৈরি করছে তীব্র বিতর্ক। কেন এই অমানবিক পরিকল্পনা? এর পেছনে থাকা আসল 93 কিলোমিটার দীর্ঘ ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং মিজোরাম, এই 5টি রাজ্যের মধ্য দিয়ে গেছে এই আন্তর্জাতিক সীমানা। এর মধ্যে প্রায় 3000 কিলোমিটার এলাকা ভারত ইতিমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, কিন্তু সমস্যা রয়ে গেছে বাকি অংশে। পাহাড়, গভীর জঙ্গল, জলাভূমি আর নদী, এই অঞ্চলগুলো অত্যন্ত দুর্গম। বিশেষ করে বর্ষাকালে যখন নদীগুলো ফুলে ফেপে ওঠে, তখন সেখানে স্থায়ী বেড়া দেয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। বিএসএফ এর দাবি, এই নদীপথ এবং গ্যাপগুলো ব্যবহার করেই চলছে অবৈধ পারাপার।
আর সেই জায়গাগুলো বন্ধ করতেই এবার তারা প্রকৃতির ওপর ভরসা করতে চাইছে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ প্রথম এই খবরটি সামনে আনে। এতে বলা হয় বিএসএফ এর সদর দপ্তর থেকে সীমান্ত ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে নদীপথে ফাঁকা জায়গাগুলোতে সাপ কুমির ব্যবহারের সম্ভাবনা যাচাই করার জন্য। শুধু তাই নয়, এই নির্দেশনা পাওয়ার পর মাঠ পর্যায়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার দ্রুত রিপোর্টটিও তলব করা হয়েছে। অর্থাৎ বিষয়টি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ নেই, এটি বাস্তবায়নের প্রাথমিক ধাপ শুরু হয়ে গেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অত্যন্ত প্রতিকূল ভূখণ্ড সত্ত্বেও বিএসএফ এর নিষ্ঠার সাথে অনুপ্রবেশ ঠেকানোর কাজ করছে। কিন্তু নদীমাতৃক এলাকা এবং সীমান্তের খুব কাছে জনবসতি তাদের বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত আইনি জটিলতা এবং সীমান্তবাসীর প্রতিবাদের কারণে অনেক জায়গায় বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না। বিশ্লেষকদের মতে প্রযুক্তি এবং মানব শক্তি যখন ব্যর্থ হচ্ছে, তখন ভারত প্রাকৃতিক অস্ত্র হিসাবে সাপ ও কুমিরকে ব্যবহারের কথা ভাবছে। এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর থেকেই মানবাধিকার মহলে উঠেছে প্রতিবাদের ঝড়। ভারতের গবেষক অংশুমান চৌধুরী